আজ আমরা ফিরে দেখব ইতিহাসের অন্যতম কুখ্যাত এক ব্যক্তির খোঁজের শেষ অধ্যায়টা কিভাবে ওসামা বিন লাদেনের জন্য করা সেই বিশ্বজোড়া তল্লাশির একেবারে শেষ পর্বটা ঘটেছিল। আসুন সেটা নিয়েই কথা বলা যাক। তো প্রশ্নটা হল, পৃথিবীর সবচেয়ে বড় আর ব্যয়বহুল ম্যানহ্যান্ট বা মানব শিকারের শেষটা ঠিক কিভাবে হয়েছিল। এই ঘটনাটা কিন্তু শুধু একজনকে খুঁজে বের করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর সাথে আরও অনেক কিছু জড়িয়েছিল। সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে তা হল, কেন একজন ব্যক্তি সারা বিশ্বের কাছে এতটা গুরুত্বপূর্ণ টার্গেট হয়ে উঠেছিলেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তার পরিচয় আর তার কাজের মধ্যেই। আচ্ছা, তাহলে একটু গভীরে যাওয়া যাক। ওসামা বিন লাদেন ছিলেন আল কায়েদা নামের একটা জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা, আর তিনিই ছিলেন এর নেতা। এই সংগঠনটা কিন্তু বিশ্বজুড়ে বেশ কয়েকটি বড় হামলার জন্য পরিচিত। তবে যে ঘটনাটা তাকে এক কথায় বিশ্বের ১ নম্বর শত্রুতে পরিণত করে, সেটা হল ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সেই ভয়াবহ হামলা। এই অ্যাটাকের জন্য মূলত তাকে এবং তার সংগঠন আল কায়েদাকেই দায়ী করা হয়। প্রায় ৩,০০০। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হল ৯-১১ হামলায় প্রাণ হারানো অসহায় মানুষগুলোর সংখ্যা। এই বিশাল প্রাণহানি কিন্তু এর পরের ১ দশকের সব ঘটনা প্রবাহের পটভূমি তৈরি করে দিয়েছিল। আর ওই হামলার পর থেকেই শুরু হয়েছিল ১ দশক ধরে চলা এক লম্বা অনুসন্ধান, যা ছিল ইতিহাসের অন্যতম দীর্ঘ আর জটিল একটা অভিযান। এই খোঁজটা ছিল অনেক লম্বা আর কঠিন, প্রায় ১০টা বছর ধরে চলেছিল। ২০০১-এ শুরু হওয়ার পর শেষমেশ ২০১১ সালের এপ্রিলে যাকে একটা বড় ব্রেকথ্রু আসে। মার্কিন গোয়েন্দারা পাকিস্তানের অ্যাবোটাবাদে একটা হাই সিকিউরিটি কম্পাউন্ডের খোঁজ পায়। তাদের সন্দেহ ছিল বিন লাদেন সেখানেই লুকিয়ে আছেন, আর ওখান থেকেই কিন্তু ফাইনাল অপারেশনের স্টেজটা তৈরি হয়। এবার আসা যাক সেই চূড়ান্ত অভিযানে, যার কোড নেম দেওয়া হয়েছিল অপারেশন নেপচুন স্পিয়ার। অপারেশন নেপচুন স্পিয়ার, হ্যাঁ, এটাই ছিল সেই গুপ্ত মিশনের অফিসিয়াল নাম। মার্কিন স্পেশাল ফোর্সের চালানো এই অভিযানের একটাই টার্গেট ছিল, অ্যাবোটাবাদের ওই সুরক্ষিত কম্পাউন্ড। অপারেশনটা ছিল খুব দ্রুত আর নিখুঁত। ইউএস নেভি সিলসের একটা টিম ওই কম্পাউন্ডে ঢোকে, আর সেখানেই সংঘর্ষে বিন লাদেন নিহত হন। কিন্তু এরপর যা করা হয়েছিল সেটা বেশ অবাক করার মতোই। তার মৃতদেহ ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সমুদ্রে দাফন করে দেওয়া হয়। একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই আসে, তাই না? কেন এত তাড়াহুড়ো করে সমুদ্রে দাফন করা হলো? এর পেছনে কিন্তু একটা খুব নির্দিষ্ট কারণ ছিল। অফিসিয়ালি যে ব্যাখ্যাটা দেয়া হয়েছিল তার মূল কারণ একটাই, তারা নিশ্চিত করতে চেয়েছিল যে তার কবর যেন তার অনুসারীদের জন্য কোনো ধরনের তীর্থস্থান বা মাজারে পরিণত না হয়। বিন লাদেনের মৃত্যুতে একটা অধ্যায় তো শেষ হল, কিন্তু এটা এমন কিছু জটিল প্রশ্ন আর বিতর্কের জন্ম দিয়ে গেল যা আজও খুব প্রাসঙ্গিক। দেখুন, এই ঘটনার আসলে দুটো দিক আছে। একদিকে বিন লাদেনের মৃত্যুকে আমেরিকার ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের একটা বিরাট প্রতীকী জয় হিসেবে দেখা হয়, কিন্তু অন্যদিকে পাকিস্তানের ভেতরে তাদের অনুমতি ছাড়াই এই অপারেশন চালানোয় দেশের সার্বভৌমত্ব আর আন্তর্জাতিক আইন নিয়ে কিন্তু অনেক বড় প্রশ্ন উঠেছিল। কিন্তু আসল সত্যিটা হলো, একজন নেতাকে সরিয়ে দিলেই তো আর পুরো সমস্যাটা শেষ হয়ে যায় না। বিন লাদেনের মৃত্যুর পরেও কিন্তু চরমপন্থী নেটওয়ার্কগুলো ঠিকই সক্রিয় আছে, তাদের মতাদর্শগুলো বেঁচে আছে, আর বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘাতও চলছে। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, শুধু একজনকে কেন্দ্র করে এত বড় একটা অভিযান চালানোর পরেও বিশ্ব নিরাপত্তা আর চরমপন্থার যে মূল কারণগুলো, সেগুলোর আসলে কতটা সমাধান হয়েছে? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আমাদের ভাবা উচিত।